প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো তোমাদের বাসায়। আজকে আমি ঠিক গত দিনের পরপরই আজকে আবার শুরু করছি। গতদিন ছিল ডিএনএ সংক্রান্ত কথা বলেছিলাম, ডিএনএ কীভাবে ওয়াটসন ক্রিক মডেল এবং ডিএনএর গঠন সংক্রান্ত। আজকে পড়াবো ডিএনএ কীভাবে অনুলিপিত হয় এবং তারপরে পড়াবো আরএনএ। ডিএনএ অনুলিপন না হলে কিন্তু কোষ বৃদ্ধি পেত না। একটা কোষ থেকে দুটো কোষ হতে গেলে আগে প্রথমে তার প্রয়োজন ডিএনএ একটা থেকে দুটো হওয়া, যেটা কোষের নিউক্লিয়াসের ভেতর হয়ে থাকে। তাই আমরা আজকে ডিএনএ অনুলিপন পড়াবো। তোমরা আমি স্লাইডে দেখাচ্ছি ডিএনএ অনুলিপন, প্রতিলিপন, দ্বিত্বন বা প্রতিরূপ, রেপ্লিকেশন অফ ডিএনএ। এটা তিনভাবে হয়ে থাকে, তিনটা হাইপোথেসিস রয়েছে। একটা সংরক্ষণশীল অনুলিপন পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল একটা, আর একটা হচ্ছে বিস্মরণশীল অনুলিপন। সংরক্ষণশীল অনুলিপন অর্থাৎ তোমাদের বই তোমরা খুলে দেখতে পাবে একটা ডিএনএ থেকে হুবহু আর একটা ডিএনএ উৎপাদন। এখানে বলছে যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএর অনুসূত্র দুটো সম্পূর্ণভাবে পৃথক হয়ে তারপর প্রত্যেকটাকে সাজ ধরে আলাদা আলাদা দুটো নতুন অনুসূত্র সৃষ্টি করা। দ্বিতীয়টা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন, সেমি কনজারভেটিভ হাইপোথেসিস। এ প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ অণু থেকে দুটো নতুন অণু সৃষ্টি হবে। সৃষ্ট ডিএনএ অণু দুটোর প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র কিন্তু থাকবে, অর্থাৎ যে দুটো ডিএনএ সৃষ্টি হবে তাতে মাতৃ ডিএনএ অনুরূপ থাকবে। আর একটা হচ্ছে বিস্মরণশীল অনুকল্প অর্থাৎ ডিসপারসিভ হাইপোথেসিস। যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ অণুর সূত্রদ্বয় বিশ্লিষ্ট বা খণ্ডিত হয়ে একটা নতুন ডিএনএ অণু সৃষ্টি করবে। যাই হোক, এর ভেতরে সবচেয়ে বেশি যেটা আমরা ব্যবহার করে থাকি বা দেহের ভেতরে হয়ে থাকে সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। এই ক্ষেত্রে 1957-58 সালে প্রমাণিত হয়েছে ডিএনএ প্রতিলিপিত হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। স্ট্যান্ড অর্ধ সংরক্ষণশীল শব্দটি প্রথম প্রয়োগ করেন মেসেলসন ও স্ট্রাহল। এই 1958 সালে পরীক্ষার মাধ্যমে ইসেরিসিয়া কোলাই নামক ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুলিপনটি প্রমাণ করেন। 1960 সালে সুয়েকা মানব হেলা কোষে এবং সাইমন 1961 সালে ক্লামাইডোমোনাস নামক একটি শৈবালে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন পদ্ধতি উনি লক্ষ্য করেন। আমরা একটা দিক দিয়ে যদি বলি, মনে করো তুমি এবং আমি একটা দড়ি পাকাচ্ছি। আগের দিন তো একটা দড়ি পাকিয়েছিলাম, আজকে একটা দড়ি পাকিয়েছি। পাকানোর পর দড়ির মাথাটা এইভাবে রাখলাম আর গোড়াটা তুমি ধরলে, আমি এই মাথা ধরলাম। কিছু পরে তুমি গোড়াটা ধরে রাখলে, মাঝখানটা আর কি, আর দুই মাথা ছেড়ে দিলাম। পাক দড়ির কি অবস্থা হবে? পাক দড়ি আস্তে 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 মাথাটা খুলে যাবে। আমরা তেমন যদি মনে করি অর্ধ সংরক্ষণশীল অনুলিপনে, এই হচ্ছে দড়ি, তুমি যে মাথাটা ধরে রাখছিলে অর্থাৎ দড়ির মাঝখান। এখন আমি ধরে রাখছিলাম যে মাথাটা ছেড়ে দেওয়াতে এইটা পুরাতন, এইটা পুরাতন, এই পুরাতন এভাবে এভাবে এসে এভাবে এসে এসে একটা মাথায়, আমি যে মাথা ধরে রাখছিলাম দুইটার মাথার এক মাথার দুটো দড়ি আছে, তার এক মাথায় এই, ঠিক এই কালো আর একটা এইভাবে এসে এভাবে এসে এভাবে এসে পুরাতন এই। অর্থাৎ ডিএনএ অর্ধ সংরক্ষণশীল অনুলিপনের ক্ষেত্রে ঠিক আমরা দড়ির সাথে তুলনা করেছি। দড়ির মিডিল পোর্শন এই তুমি যেটা ধরেছিলে, আর যে মাথাটা ছেড়ে দিয়েছি পাকটা অটোমেটিক্যালি খুলে যেয়ে, যেটা আমি গিট দেইনি বিধায়, ওই মাথায় গিট দেইনি বিধায় দুই মাথা দুই দিকে সরে গেছে। এইটার থেকে বোঝাতে চেয়েছি যে ডিএনএ ডাবল হেলিক্স কোষের নিউক্লিয়াসের ভেতরে, এই ডাবল হেলিক্স ডিএনএ যখন একটা কোষ থেকে আর একটা কোষ সৃষ্টি হবে তখন আগে অর্থাৎ সর্বপ্রথম তার ডাবল হেলিক্সটা ভেঙে যেয়ে দুটা ভাগ হয়ে সিঙ্গেল হেলিক্স হবে। এই যে সিঙ্গেল হেলিক্স এবং এই সিঙ্গেল হেলিক্স, তারপর তার এই সিঙ্গেল হেলিক্সের গায়ে নিশ্চয়ই নিউক্লিওটাইড রয়ে গেছে। আমরা আগেই নিউক্লিওটাইড পড়েছি, এই একটা নিউক্লিওটাইড, এইগুলো নিউক্লিওটাইড, ওগুলো নিউক্লিওটাইড, এই যে এ সি 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 নিউক্লিওটাইড,
অর্থাৎ নাইট্রোজেনাস বেস সুগার ফসফেট, নাইট্রোজেনাস বেস সুগার ফসফেট এইভাবে রয়েছে। অর্থাৎ ডিএনএ যখন এই পাক খুলে যাবে তথা সিঙ্গেল হেলিক্স হবে, তখন হেলিকেস এনজাইম দ্বারা এই মাঝখানের হাইড্রোজেন বন্ড কেটে যাবে এবং কেটে যাওয়ার ফলে সিঙ্গেল হেলিক্স পরিণত হবে। সিঙ্গেল হেলিক্স পরিণত হওয়ার পরে আল্লাহর কি সৃষ্টি, এই কোষের ভেতরে, কোষের নিউক্লিয়াসের ভেতরে হবে কি অসংখ্য নিউক্লিওটাইড ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি নাইট্রোজেনাস বেস সুগার এবং ফসফেট এই তিনটা মিলেই নিউক্লিওটাইড, এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পলিমারেজ এনজাইম করবে কি, এই এর সাথে কে ম্যাচ করবে, তার পরিপূরককে সম্পর্কে টি, ও ওদেরকে ধরে ধরে নিয়ে এসে পাশে পাশে লাগাবে লাগাবে লাগাবে, এইভাবে লাগাতেই থাকবে এবং লাগাতে লাগাতে আলটিমেটলি এভাবে পেঁচিয়ে যাবে, এইভাবে পেঁচিয়ে যেতে থাকবে। তাহলে এই একটা হেলিক্স থেকে দুটো হেলিক্স তৈরি হয়ে গেল এবং সেখানে একটা পুরাতন হেলিক্স আর একটা নতুন হেলিক্স সৃষ্টি হয়ে গেল। এই নতুন হেলিক্স পুরাতন হেলিক্স পেঁচিয়ে যাবে, তাই তো? এই যে পেঁচিয়ে যাচ্ছে এইটাই কিন্তু আবার একটা নতুন ডিএনএ সৃষ্টি হয়ে গেল। ইট ইজ কন্টিনিউইং in our cell, in animal cell, in plant cell, in living being, এবং এইটা এই একটা আবার ডাবল হেলিক্স এখানে আবার হচ্ছে। এখানে দেখো একটা পুরাতন একটা নতুন, একটা পুরাতন একটা নতুন। মনে রেখো এই ছবিটা তোমাকে আঁকতে হবে। তোমরা অনেকে ডাবল কলম দিয়ে এইভাবে আঁকো, বি কেয়ারফুল, হবে না কিন্তু, একদম হবে না। আমি বলে দেই, আমি যদি বোর্ডে দেখাতে পারতাম তাহলে বেশি বুঝতে, আমি হলে এই কাজ করতাম, একটা ছোট স্কেল তোমাদের যা আছে ছোট স্কেলটা এখানে ধরতাম, ধরে আস্তে করে আলতো করে দাগ দিতাম, দাগ দিয়ে এভাবেই একটা হেলিক্স এঁকে নিতাম এ পর্যন্ত, এভাবে আর একটা হেলিক্স এঁকে নিতাম, ডাবল করে এঁকে নিতাম এবং এইটা এঁকে নিয়ে ঠিক এখানে আবার একটা স্কেল দাগ দিতাম, দাগ দিতাম, দাগের ভেতর দিয়ে এইভাবে এভাবে এই করে এইখানে আনতাম, এদিকে এই আর এদিকে যদি পুরাতন 5 হয় 3 এখানে নিতাম। তেমনি এদিকে পুরাতন, এদিকে 5 হলে তো 3 হবেই, 3 এর মাথা এইভাবে এসে গেল, আস্তে আস্তে এইখানে আনতাম 5। আর এখানে যে স্কেল দিয়ে ধরেছিলাম, এখানে যে স্কেল দিয়ে ধরেছিলাম ছোট স্কেল তোমরা যেটা ব্যবহার করো, ঠিক এখানে 5 বলে এরকম জায়গাতে আবার শুরু করে এখানে 3 আনতাম, এখানে 3 বলে এখান থেকে আবার এভাবে 5 আনতাম। ক্লিয়ার? তাহলে দেখো ডাবল হেলিক্স হয়ে গেল। আর এখানে এভাবে এভাবে ছোট ছোট করে লিখে দিতে হবে। এখানে হাইড্রোজেন বন্ড যে ভেঙে যাচ্ছে সেটা এ মাথা জি, এ মাথা সি, এখানে ছিল হাইড্রোজেন বন্ড, সেটা ভেঙে গেল, এইভাবেই হবে। তাহলে ডিএনএ এর পুরাতন হেলিক্স থেকে নতুন হেলিক্স তৈরি হলো, বাট তার পাশে কিন্তু পুরাতন হেলিক্স রয়েছে, যার জন্য এটাকে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বলা হয়েছে। তোমাদের মনে হতে পারে যে এই অ্যারোটা কি জিনিস, 5 প্রাইম 3 প্রাইম কি? আমরা অবশ্যই আগের দিন শিখেছি ডিএনএ সকল সময় 5 to 3 প্রাইম অভিমুখে ইলংগেটেড হয়, লম্বা হয়। ঠিক আছে, তাই যদি হয় 5 to 3 প্রাইম, কিন্তু তাহলে এইটার এই মাথা ছিল 5, রাইট? তাহলে অবশ্যই এই মাথা 3 হবে। আবার বলেছি 5 to 3 প্রাইম অভিমুখে নতুন ডিএনএ ইলংগেটেড হবে। তাহলে এই মাথা যদি নতুন ডিএনএ 3 হয় তাহলে নিশ্চিত এই মাথা 5, রাইট? তাহলে 5 যদি হয় তাহলে এই 5 এর থেকে, এখানে 5 তুমি লিখতে পারো নাও পারো, এই 5 এর থেকে আস্তে আস্তে এইদিকে আসতেছে, অর্থাৎ 5 to 3 প্রাইম অভিমুখে লম্বা চলে আর এদিকে, অর্থাৎ এটা এদিকে লম্বা হচ্ছে। আবার ঠিক এখানের ক্ষেত্রে কি, এখানে 3 ছিল, তাহলে নিশ্চয়ই এর এই মাথা 5 থাক, 5 ওদিকে, তাহলে এই মাথা যদি 3 হয় এ মাথা 5 হবে, তাহলে 5 হলে নিশ্চয়ই 5 to 3 প্রাইম অভিমুখে, এখান থেকে ইলংগেটেড হচ্ছে এইভাবে এইদিকে, এখানে 3 লিখতে পারি, অর্থাৎ এদিকে অ্যারোটা এইদিকে। তা আমরা ডিএনএ এর অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কিভাবে হয় আমরা স্ট্রাকচারালি দেখালাম। আমরা এখন পড়ব এই অর্ধ সংরক্ষণশীল অনুলিপনের জন্য আগে কাকে বলে। তোমাদের নতুন বই থেকেও পড়তে পারি, পুরানো বই থেকেও পড়তে পারি, যা আছে সব একই রকম, এর কোনো সেন্স নেই। যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ অনুলিপন বলে। আর অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কাকে বলে বলে দেই, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ ডাবল হেলিক্স হতে পূর্বানুরূপ দুটি অণু সৃষ্টি হয় তাকে ডিএনএ দ্বিত্বন বা প্রতিরূপ বলে। ডিএনএ অণুর প্রতিরূপ সৃষ্টি কোষ বিভাজনের পূর্ব শর্ত। মাইটোটিক কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস, মাইটোটিক কোষ বিভাজনের
ইন্টারফেস পর্যায়ে সাধারণত ডিএনএ অণুর অনুলিপন ঘটে থাকে। ডিএনএ অণুর দ্বিত্বন বা প্রতিরূপ সৃষ্টি প্রক্রিয়াটি 4টা ধাপে সম্পন্ন হয়। তোমার বইয়ে 10টা পয়েন্ট লেখা আছে, কিন্তু তুমি বুঝিয়ে 4টা লিখবা, কারণ তোমাকে যে প্রশ্নটা করা হবে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়, তখন বলবো ডিএনএ অনুলিপনের সময় একটি পুরাতন হেলিক্সকে শ্বাস হিসাবে ব্যবহার করে যদি আরেকটি নতুন হেলিক্স সৃষ্টি হয় তখন তাকে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলা হয়। ইহা আমি বলছি কিন্তু ডিএনএ অনুলিপন কি বোঝায়, 2 মার্কের প্রশ্ন। ইহা নিম্নে 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ডাবল হেলিক্সের মধ্যকার হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্ন হবে হেলিকেজ এনজাইম দ্বারা। তারপর প্রতিটি একক হেলিক্স তার নতুন নতুন সম্পর্ক হেলিক্স তৈরির জন্য টেমপ্লেট হিসাবে ব্যবহার হবে, অর্থাৎ পুরাতন হেলিক্স শ্বাস বা টেমপ্লেট হিসাবে তৈরি হবে, ব্যবহার হবে। তারপরের পয়েন্ট কি, ডিএনএ পলিমারেজ এনজাইম ওই যে পুরাতন হেলিক্স ওর গায়ে যে নিউক্লিওটাইডগুলো আছে, কোষের নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওটাইড রয়েছে, সেই নিউক্লিওটাইডগুলো পলিমারেজ এনজাইম ধরে নেওয়ার ঠিক অপোজিট ডিরেকশনের নিউক্লিওটাইডগুলো ধরে নিয়ে আসবে। তাই বলছে পলিমারেজ এনজাইম মুক্ত নিউক্লিওটাইড এনে খোলা ডিএনএ অণুতে যুক্ত করে সম্পর্ক একক হেলিক্স তৈরি করে। ডিএনএ পলিমারেজ সবসময় নিউক্লিওটাইডকে 32 হেলিক্সের 3 প্রান্তে যুক্ত করে। 3 প্রান্তে যদি এর 3 প্রান্তে এইটা 3 প্রান্ত এখানে যদি যুক্ত করে তাহলে এই দিক লম্বা হবে, তাহলে 5 to 3' অভিমুখে লম্বা হবে। এর 5 এখানে 5 এখানে আছে 3 প্রান্ত যদি যুক্ত করে তাহলে এই দিক লম্বা হবে, তার জন্য আর এই দিক দেওয়া আছে যুক্ত করে। অনুলিপনের ফলে সৃষ্ট প্রতিটি নতুন ডাবল হেলিক্সে একটি পুরাতন হেলিক্স থাকে। একটি পুরাতন হেলিক্সকে শ্বাস ধরে একটি সম্পূরক নতুন হেলিক্স তৈরির প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলে। ডিএনএ অনুলিপনের জন্য ডিএনএ পলিমারেজ এনজাইম অবশ্যই প্রয়োজন। তাহলে আমি আজকে বললাম ডিএনএ অনুলিপন কি, তারপর ডিএনএ অনুলিপন কয় প্রকার ভাবে হয়ে থাকে। ডিএনএ অনুলিপনের ভেতরে অর্ধ সংরক্ষণশীল অনুলিপনই বেশি স্বীকৃত, এবং অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কাকে বলে, অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়, বা অর্ধ তার ধাপগুলো বললাম। তোমার বইয়ে আরও অনেক বেশি করে লেখা আছে, সেগুলো আমি দেখাতে পারবো, কিন্তু এত বড় করে কিন্তু তুমি লিখবা না। প্রশ্ন থাকবে সিকিউ এর ক্ষয়ে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়। ক্লিয়ার? তা এর থেকে আর বিস্তারিত কিছু বললাম না। তোমাদের আরেকটা ছবি দেখাই, একটা ছবি দেখাই, দেখিয়ে ভেতরে আছে বলে আমার ডিএনএ অনুলিপন সম্বন্ধে ডিটেলস আছে। এই যে ফর্ক, এই ছবিটা ঠিক তোমরা কিন্তু ছবি আঁকবা আগেরটা, অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায় বা ছবি দেখায়, যদি ছবি আঁকতে বলে যদি, এটা না কিন্তু, এই কারণে এটা না, এটা কিন্তু আরেকটা জিনিস বুঝিয়েছে। এখানে বেশ কিছু শব্দ আছে, যেমন ধরো এইটা পুরাতন, এটা নতুন, এইটা পুরাতন, এইটা নতুন, কেমন না, এইটা পুরাতন, এইটা নতুন, এইটা নতুন, এইটা পুরাতন। ঠিক আগেরটাও তাই দেখাইছে, কিন্তু বাইরেরটা 2 পাশের 2, বাইরেরটা পুরাতন। কি হলো? এই যে 2 পাশের 2টো পুরাতন, মাঝখানে 2টো নতুন, এখনো কিন্তু তাই দেখাচ্ছে। সরে যাচ্ছে কেন? হ্যাঁ, এখনো যেটা দেখাতে চাচ্ছি আমি, কেটে গেল নাকি ফর্কটা? কই ফর্ক? এই যে ফর্ক, জি, এই 2 পাশে 2টো নতুন, পুরাতন, মাঝখানে একটা নতুন। এখানে কয়েকটা শব্দ আছে, লিডিং সূত্র কোনটা, ল্যাডিং সূত্র কোনটা। লিডিং সূত্র মানে আমরা জানি ডিএনএ 5 to 3' অভিমুখে সবসময় লম্বা হয়। আগের দিনও বলেছিলাম, আজকে বলছি, যে সূত্রটা ডিসকন্টিনিউ না, কন্টিনিউয়াসলি 5 to, তাহলে 2টো সূত্র হচ্ছিল, তাতে একটা ডিসকন্টিনিউ না কন্টিনিউ, দিস ইজ লিডিং হেলিক্স।
আর আরেকটা সূত্র আছে যেটা 3 to 5, এদিকে আরো দেখাচ্ছি, 5 to 3 এইদিকে থেকে এইদিকে আসছে যেটা, সেটাই কিন্তু সবসময় মাঝখানে বাধা বাধা সিস্টেম ভেঙে যাবে, কেটে যাবে, যেটাকে বলে ওকাজকি, যাকে কি বলে ওকাজকি ফ্র্যাগমেন্ট, কি বলে ওটা না, ওকাজকি খণ্ড, ওকাজকি ফ্র্যাগমেন্ট, মাঝে মাঝে ছোট ছোট হয়ে যাবে, যেটা ওকাজকি ফ্র্যাগমেন্ট বলা হয়। তাহলে তোমাদের কিন্তু শব্দ হবে ওকাজকি ফ্র্যাগমেন্ট, কি তোমার বইয়ে আছে? এটা কিন্তু ডিএনএটা আসলে সাইকেলের যে ফর্ক আছে না, ডাবল ফর্কের মতো, উপরের দিকে এক, দুই পাশে দুই ফর্ক, দেখো উপরের দিকে এক, দুই পাশে দুই ফর্ক। এই ওকাজকি, ইট ইজ অলসো ওকাজকি ফ্র্যাগমেন্ট, ইট ইজ অলসো ওকাজকি ফ্র্যাগমেন্ট। তাহলে ওকাজকি ফ্র্যাগমেন্ট কাকে বলে এটা তোমরা শিখলাম। আমি সংক্ষিপ্তভাবে বললাম যে, বা রেপ্লিকেশন ফর্ক যাই বলুক না কেন, তোমরা সংক্ষিপ্তভাবে বললাম যে ডিএনএ অনুলিপন কাকে বলে, অনুলিপন কি, কয়ভাবে হয়, অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কাকে বলে, সেটা কিভাবে হয়, ছবি কোনটা আঁকবা, কিভাবে আঁকবা, সেটা আমি তোমাদের শেখালাম। এইবার আমি পড়াবো আরএনএ। তাহলে এ পর্যন্ত ডিএনএ কমপ্লিট। এখন আমি আরএনএ দিকে যাচ্ছি। আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কমপ্লিট করলাম, আরএনএ কমপ্লিট করবে এবার। আরএনএ কাকে বলে? আরএনএ ইংরেজি শব্দটা বানানটা শিখো কিন্তু, স্পেলিং রাইবো, RIBO, রাইবো নিউক্লিক অ্যাসিড, এর সংক্ষিপ্ত রূপ আরএনএ। আমি গতদিন একটা কথা বলেছিলাম কিন্তু, যে ইউরাসিল, ছাগলের 3 নম্বর বাচ্চা, আজকের ওই বাটা কাজে লাগবে। আমরা ভালো করেই জানি ডিএনএ এর 90% থাকে কোষের নিউক্লিয়াসের ভেতরে, আর আরএনএ 90% থাকে কোষের সাইটোপ্লাজমের ভেতরে। কোষের সাইটোপ্লাজমের ভেতরে অনেক অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, কত কি আছে এদের ভেতর থাকে কিন্তু, তাই নাহলে প্রোটিন সিনথেসিস করতে পারতো না। তো যাও, আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। যাহা যদি আমাকে প্রশ্ন করে যে আরএনএ কি, তখন আমি হলে এরকম লিখতাম, ছাত্র হলে আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, ইংরেজিতে লিখতাম। লেখার পরে বলতাম ইহা নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস বলে ব্র্যাকেটের ভেতর লিখতাম এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। নাইট্রোজেনাস বেস সুগার এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। শেষ। আরএনএ কাকে বললাম। এবার আরএনএ দেখো কথাটা লেখা আছে, আরএনএ শতকরা 90% থাকে সাইটোপ্লাজম, বাকি 10% থাকে নিউক্লিয়াসে। সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আরএনএ পাওয়া যায়। আচ্ছা, তাহলে আরএনএ কাকে বলে, এক কথায় যা বললাম তাই। তারপর আরএনএ ভৌত গঠন। একটা কথা বলি, এই যে মেয়েদের চুল না, ছেলেদের চুল, ছোট্ট চুল, এই ছুঁড়ে যেই ছিঁড়ে ফেলে দেবা, দেখবা একটা ইউ শেপ হয়ে গেছে, লুপ, ফাঁস হয়েছে। আরএনএটা ওই রকমই। মেয়েরা যে চেইন পরে না, এই নেকলেস পরে সিঙ্গেল, দিস ইজ আরএনএ। বাট ছেলেদের চুল যেই ছেড়ে দেয় নিচে, ওরকম ভাবে ঘুরে যায়, আরএনএর শেপটা অমনি, অর্থাৎ লবঙ্গের পাতার মতো। আরএনএর এক মাথা 3 প্রাইম আর এক মাথা 5 প্রাইম। ডিএনএ থাকে ডাবল হেলিক্স, আরএনএ থাকে সিঙ্গেল হেলিক্স। আমি কিন্তু পার্থক্য বলে যাচ্ছি। তারপরে আবার বলছি যে ভৌত গঠন, এটা এক সূত্রক চেইনের মতো, এটি স্থানে স্থানে কুণ্ডলিত, অর্থাৎ আরএনএ থাকে এমনই, স্থানে স্থানে কুণ্ডলিত এমনই থাকে। কোলবলিক দেখো, 5 প্রাইম থেকে এই একটা ফাঁস, এই একটা ফাঁস, এই একটা ফাঁস, এইভাবে একটা ফাঁস, এইভাবে 3 প্রাইম 5 প্রাইম এভাবে থাকে। তো বলছে আরএনএ এক সূত্রক চেইন, ইউ ফাঁস আকৃতির, হেয়ার পিন লুপ। হেয়ার মানে চুল, ফেলে দিলে 2 পিন এরকম লুপ হয়ে যায়, হেয়ার পিন লুপ বলা হয়েছে। তাহলে এখানে রাসায়নিক ভৌত গঠন বললাম, আরএনএ এক সূত্রক স্থানে স্থানে ফাঁস বা লুপের সৃষ্টি করে, যাকে হেয়ার পিন লুপ বলা হয়। হেয়ার পিন লুপ কিন্তু এমসিকিউতে দেবে যে জীবদেহে এমনই কিছু জৈব রাসায়নিক দ্রব্য বিদ্যমান যা দেখতে নিম্নরূপ, লিখবে ডিএনএ হেয়ার পিন লুপ সৃষ্টি করে, মিথ্যা কথা। তারপর বলবে কি আরএনএ দ্বিসূত্র, তারপর আবার বলবে আরএনএ হেয়ার পিন লুপ সৃষ্টি করে, আর একটা কথা মিথ্যা কথা বলবে, এভাবেই জ্ঞানমূলক করে দেবে। তা আমরা রাসায়নিক গঠন হিসাবে বলেই ফেলেছি ইতিমধ্যে এই সংজ্ঞায়,
5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারক আছে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন না ইউরাসিল, থাইমিন বাদ ইউরাসিল হবে, এবং নাইট্রোজেনাস বেস আর একটা থাকে 5 বিশিষ্ট সুগার, এছাড়া ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এবার আসি আমরা আরএনএ শ্রেণী বিভাগ। আরএনএ কে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ, কিন্তু আসলে 5টা ভাগে। তার ভিতরে 3টা ভাগ আমার সবসময় কাজে লাগে। কি কি? রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ দেখো, টি ছোট হাতের, আরএনএ বড় হাতের, ট্রান্সফার আরএনএ। তারপর আছে রাইবোজোমাল আরএনএ, আর ছোট হাতের, আরএনএ বড় হাতের, ভুল করো না কিন্তু। তারপর আছে মেসেঞ্জার আরএনএ, এম ছোট হাতের, আরএনএ বড় হাতের। তারপর আছে জি আরএনএ, জি ছোট হাতের, মানে জেনেটিক আরএনএ। আর একটা আছে মাইনর আরএনএ, এম আরএনএ, সেটাও এম ছোট হাতের আরএনএ। তা ট্রান্সফার আরএনএ কাকে বলে? ট্রান্সফার করা, এক জায়গার থেকে জায়গায় ট্রান্সফার করা। তোমরা জানো ভালো করেই, মানব দেহে প্রোটিন আছে অসংখ্য, তার ভিতরে 20টা প্রোটিন হচ্ছে এসেনশিয়াল প্রোটিন। এই 20টা প্রোটিন, যাহা প্রোটিন তাই অ্যামিনো অ্যাসিড, কিন্তু এই 20টা প্রোটিন থেকেই 20টা প্রোটিন সিনথেসিস হবে এই মানব দেহে। আমি কি ভুল বলছি? 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, প্রোটিন না, 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে। এই অ্যামিনো অ্যাসিড থেকেই প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনের মাধ্যমে আজকে আমি শক্তি পাচ্ছি, কথা বলছি, জীবদেহ বৃদ্ধি পাচ্ছে। তা আমি আরএনএ কাকে বলে? যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, তাকে ট্রান্সফার আরএনএ বলে। ভালো করে বলি, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে এক ট্রান্সফার করবে। টিআরএনএ একটি অ্যামিনো অ্যাসিডকে, একটা টিআরএনএ একটা অ্যামিনো অ্যাসিডের জন্য ফিক্সড, ও জীবদের একটা অ্যামিনো অ্যাসিডকে বহন করিয়ে নিয়ে এসে মেসেঞ্জার আরএনএতে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার ফলে ওখানে রাইবোজোমাল আরএনএর মাধ্যমে কোষের রাইবোজোম কেমন? কলসের মতো দেখতে। কলসের কি মাথাটা ছোট্ট, পেটটা মোটা না? এই রাইবোজোমের উপরে আনবে, রাইবোজোমের গলায়, কলসের গলায়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কলস, এই বড় কলসের গলায় থাকবে কোষের রাইবোজোমাল আরএনএ। কেমন? এই রাইবোজোমাল আরএনএ আর ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিড এনে তার কোডের অপোজিট অ্যান্টিকোড, এই যে এই অ্যান্টিকোড, এই 3টা আছে এখানে, 3টা নিউক্লিওটাইড নিয়ে এক একটা কোড গঠিত। এই অ্যান্টিকোডের এই জিনিসটা নিয়ে মেসেঞ্জার আরএনএর মাধ্যমে রাইবোজোমে, কোষের রাইবোজোমে লাগাই দিয়ে দেবে। তাহলে কাকে বলে? ট্রান্সফার আরএনএ বললাম। তারপর এটা একটু পড়ো তোমরা। তারপর লুপ ফাস্ট তৈরি করে কোলব লিভের মতো। এই কোলব লিভের অ্যান্টিকোড যেখানে, এইখানে কিন্তু কাজ করে, সব জায়গায় কিন্তু কাজ করে না। আবার এর মূলত এই 3টা এই আরএনএ 5টা ভাগ কাকে বলে, তার কাজ কি মনে রেখো। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, ওভারঅল সিদ্ধান্ত এটাই। তারপরে এদের প্রত্যেকের কাজ ঘুরে ফিরে প্রোটিন সংশ্লেষণে কে কি করে তাই বলবে। ট্রান্সফার আরএনএ কাকে বলে বললাম? প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএ অণুতে স্থানান্তর করা ইয়ার প্রধান কাজ। রাইবোজোমাল আরএনএ, এই যে কলস পাওয়া গেছে, কিন্তু এই কলস, এই যে কলসের গলা, এখানেও কি রাইবোজোমাল আরএনএ। যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, রাইবোজোম আমি বলেছি কোষের কলসের মতো দেখতে, রাইবোজোম গঠন করতে রাইবোজোমাল আরএনএ প্রধান কাজ করে থাকে, এবং এটাই কিন্তু কোষের সাইটোপ্লাজমে বেশি পরিমাণ থাকে, 80 to 90%, আর এটা মাত্র 15% থাকে। 80 to 90% রাইবোজোমাল আরএনএ থাকে। রাইবোজোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে এই রাইবোজোমাল আরএনএ, এবং যেটা প্রোটিন সংশ্লেষণের জন্য রাইবোজোম এসেনশিয়াল, যেটা আমি পরের ক্লাসে পড়াবো। এরপরে আসি আমি মেসেঞ্জার আরএনএ, বার্তা বাহক। পোস্ট অফিসের পোস্টম্যান কি চিঠি নিয়ে আসে না আমার কাছে, বার্তা বহন করে নিয়ে আসে। এর কাজ ঠিক তাই। যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের শ্বাস হিসাবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে এবং সেগুলিকে মেসেঞ্জার আরএনএ বলে। একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে বাছাই করবে মেসেঞ্জার আরএনএ, যার ট্রান্সফার আরএনএ বহন করে নিয়ে আসবে। এই নিয়ে রাইবোজোমাল আরএনএর গায়ে লাগাবে। আমি যখন প্রোটিন সিনথেসিস পড়াবো তখন এই দেখো 5 লিডার 3 টেইলার, 5 প্রাইম লিডার টেইলার, এটা বলা আছে। এক মাথা লিড দেবে আর এক মাথা টেইল করবে।
তারপরে এটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। তোমাকে যদি বলে সিকিউ এর কয়ে ছোট হাতের আর বড় হাতের ছোট হাতের এম বড় হাতের আরএনএ কাকে বলে, তুমি বুঝে নেবা মেসেঞ্জার আরএনএ। সেটা তো তুমি জানো কাকে বলে বা বলতে কি বুঝো, বা কি কি যদি বলে তখন শুধু এই লাইন শেষ, আর যদি বলতে কি বোঝায় তখন এ লাইন দিয়ে তার কাজটা বলবা। তেমনই আছে বংশগতীয় আরএনএ, তেমনই আছে মাইনর আরএনএ, তোমরা এটা পারবা। ছোট্ট ছোট্ট জিনিস বংশগতীয় আরএনএ বা জিআরএনএ বা জেনেটিক আরএনএ, যেসব আরএনএ কিছু ভাইরাস দিয়ে বংশগতি বস্তু হিসাবে কাজ করে তাকে বংশগতীয় আরএনএ বলে। এসব ক্ষেত্রে জীবদের ডিএনএ অনুপস্থিত থাকে, যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস। প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি, সকলেরই কাজ প্রোটিন তৈরিতে সহায়তা করা বা প্রোটিন তৈরি। মাইনর আরএনএ এটাও তেমনই বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করে, এর প্রধান কাজ। আমি এখন পড়বো আরএনএ এর কাজ, ফাংশনস অফ আরএনএ। এক কথায় আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। এখানে আর তিনটা আরএনএ এর কথা বলেছে। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করে, আর রাইবোজোমাল আরএনএ রাইবোনিউক্লিওপ্রোটিন তৈরি করে। রাইবোজোমাল আরএনএ অর্থাৎ যে কলস রাইবোজোম সৃষ্টি করে তার সাথে প্রোটিন যোগ করে, তাই রাইবোনিউক্লিওপ্রোটিন গঠন করে। মেসেঞ্জার আরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে আনে। একটা কথা বলিনি তো আমি, মনে রেখো কোষের নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ আছে সেখান থেকেই কিন্তু এই মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, আর কোনো আরএনএ তৈরি হয় না। সেই মেসেঞ্জার আরএনএ কোষের নিউক্লিয়াস থেকে নিউক্লিয় পোদ দ্বারা ভেদ করে কোষের সাইটোপ্লাজমে আসে, তাই বলছে মেসেঞ্জার আরএনএ ডিএনএতে বার্তা বহন করে রাইবোজোমে নিয়ে আসে। এখন আমি পড়াবো ডিএনএ এবং আরএনএ এর ভেতর পার্থক্য। আমরা আগেই বলেছি ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। তারপর বলছি ডিএনএ কোনো প্রকারভেদ নাই, আরএনএ এর প্রকারভেদ আছে কয় রকম? 5 রকম। তারপর বলছে ডিএনএ থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, অর্থাৎ এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তারপর এই রাসায়নিক গঠন, ভৌত গঠন, ডিএনএ দ্বিসূত্রক ঘুরানো পেঁচানো সিঁড়ির মতো, আরএনএ একসূত্রক শিকলের মতন চেইনের মতো। তারপর ডিএনএ প্রকারভেদ বললাম। উৎপত্তি, অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি করা যায়, অনুলিপনের মাধ্যমে আরএনএ সৃষ্টি হয় না। তারপর বলছে অবস্থান, প্রধানত ডিএনএ ক্রোমোজোমে থাকে, কোষের নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম থাকে, সেখানে থাকে। তবে কখনো কখনো রেয়ার অল্প মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে, যেটা আমি বলছি 10%। জাস্ট অপোজিট, কোষের সাইটোপ্লাজমে থাকে এবং ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম নিউক্লিয়াসের ভেতর থাকে। প্রধান কাজ ডিএনএ মাস্টার মলিকুল অফ লাইফ, বংশগতির ধারক ও বাহক। তারপরে জেনেটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আরএনএ শুধুমাত্র প্রোটিন সিনথেসিস করে। তারপর বংশগতি, ডিএনএ বংশগত চরিত্র বহন করে, আরএনএ এই ধরনের কোনো কাজ করে না। তারপর সংখ্যা, ডিএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা থাকে অনেক 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 বেশি, এতে নিউক্লিওটাইডের সংখ্যা খুব অল্প পরিমাণ থাকে। আণবিক ওজন, এদের আণবিক ওজন 10 লক্ষ হতে বহু কোটি ডেল্টন, আর এদের আণবিক ওজন কয়েক লক্ষের বেশি না। তা যাই হোক, আজকে আমি যেটা পড়ালাম ছোট করে পড়াচ্ছি। আজকে যেটা পড়ালাম, প্রথমে ডিএনএ এর অনুলিপন পড়িয়েছি, অনুলিপনের ভেতরে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন পড়িয়েছি এবং অর্ধ সংরক্ষণশীল অনুলিপনের ছবি দেখিয়েছি। ওই ছবিটা তোমরা আঁকা প্র্যাকটিস করবা ছোট স্কেল দিয়ে, এবং সেভাবে তোমরা খাতায় প্রেজেন্ট করবা। এবং প্রশ্ন থাকবে সিকিউ এর ক্ষয়ে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়, এরকম থাকতে পারে, বা তার ছবি দিতে পারে। তারপর আমি পড়িয়েছি আরএনএ, আরএনএ কাকে বলে, আরএনএ ডিটেলস পড়িয়েছি। প্রশ্ন হলো একটা সিকিউ, একাদশ বিজ্ঞানের জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে শ্রেণী শিক্ষক বললেন জীবদে এমনই কিছু গুরুত্বপূর্ণ জৈব অঙ্গাণু বিদ্যমান যারা দুটো শিকল নিয়ে বা থাকে, বা কেউ একটি শিকল নিয়ে থাকে, বা ডাবল হেলিক্স, সিঙ্গেল হেলিক্স এরকম বলতে পারে। তারপরে এবার এবং ছাত্রছাত্রীরা এই হেলিক্স সম্বন্ধে প্রশ্ন করলে শিক্ষক তাদের প্রশ্নের জবাব দিলেন। ক, মেসেঞ্জার আরএনএ কি, ও ছোট এম, তারপর বড় আরএনএ। তারপর খ, আর একটা গত দিনের প্রশ্ন থেকে আনতে পারে, আজকের তো আনতে পারে, বলতে পারে যে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়। গ বলল উদ্দীপকে প্রথম উল্লিখিত শেষোক্ত প্রথমোক্ত অঙ্গাণুটির স্ট্রাকচারাল চিত্র দাও।
স্ট্রাকচারাল চিত্র আমি বলেছিলাম অরসন ক্রিক মডেলের স্ট্রাকচারাল চিত্র, ওই যে দুটো হেলিক্স এরকম ভাবে দিয়েছি, দুটো কলম দেখা যাবে না কিন্তু ওভাবে ভুল হয়ে যাবে, আবার তার কেমিক্যালসটাও দিতে হবে। 4 নম্বর বললো, বা 3 নম্বরে বললো উদ্দীপকে উল্লিখিত উভয় বস্তুর ভেতরে তুলনামূলক বৈশিষ্ট্য সমূল্য করো, ডিএনএ আর পার্থক্য, এই পার্থক্যকে লিখতে হবে তখন এরকম ভাবে শখে গিয়ে। 4 নম্বরে বললো উদ্দীপকের উল্লিখিত অঙ্গাণু দুটি জীব দিয়ে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো বা তুলনামূলক বিশ্লেষণ করো। যদি বিশ্লেষণ করো বলে তাহলে বলবো ডিএনএ এর কাজ এবং আরএনএ এর কাজ। উদ্দীপকে উল্লিখিত প্রথমোক্তটি ডিএনএ এবং দ্বিতীয়টি আরএনএ নিম্নমেয়াদের কাজ, জীবদের কাজ সমূহ উল্লেখ করা হলো, ডিএনএ এর কাজ এবং আরএনএ এর কাজ বলতে হবে। যদি তুলনামূলক বলে তখন কিন্তু ওভাবে লিখলে হবে না। উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুর দুইটি, একটি হলো ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটি হলো আরএনএ ব্র্যাকেটে রাইবোনিউক্লিক অ্যাসিড, নিম্নে ইয়াদের ভেতর তুলনামূলক বিশ্লেষণ করা হলো। ডিএনএ লিখবা কি তখন কিন্তু চিহ্ন দেবা ক খ গ ঘ না, 1 2 3 4 5 না, রোমান 1 2 3 4 5 না, বিভিন্ন সিম্বল ব্যবহার করবা, বরফি বা 3 কোণা বা 0 দিয়ে মাঝখানে কেটে দিলে বা ক্রস দিলে বা স্টার দিলে দিয়ে বলবা। লিখবা কি একটা লিখবা ডিএনএ হলো দ্বিসূত্র ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, অথচ আরএনএ হলো একসূত্রক শিকলের মতো। পরের পয়েন্টে লিখবা ডিএনএ তে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নামক নাইট্রোজেন ঘটিত ক্ষারক, কিন্তু আরএনএ তে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন নামক ক্ষারক। ডিএনএ থাকে, ডিএনএ কোনো প্রকারভেদ নাই, অথচ আরএনএ 5 প্রকারে ভাগ করা হয়। এইভাবে এটাকে অথচ, কিন্তু, অথবা এই ব্যবহার করে তুমি তুলনামূলক বিশ্লেষণ করবা। আশা করি বুঝতে পেরেছো। আগামী দিন প্রোটিন সিনথেসিস সহ এই চ্যাপ্টার শেষ করে তারপরে আমরা কোষ বিভাজনে চলে যাব। ভালো থাকো তোমরা সকলেই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।